Hi, good morning, everybody. Good morning. I think you are all fine and fit. Yes, I know you are practicing English. You have known many things in English grammar, studying all these lessons previously given by me, and you are going through all, and you are feeling better, and you are becoming happy speaking fluently by own, isn't it? Yes, I know you are doing very consciously and very seriously you are doing. Okay, today our lesson is parts of speech and the lesson number 43. Previously we have completed 42 lessons, now 43, and today's part is parts of speech at a glance. Parts of speech at a glance বাংলাতে বললে কি হবে? এক ঝলকে parts of speech বুঝে নাও। এক ঝলকে পার্টস অফ স্পিচ। আচ্ছা, মজার ব্যাপার দেখুন, পার্টস অফ স্পিচ আমরা শিখেছি, শুরু করেছিলাম কোন ক্লাস থেকে মনে করুন তো? মনেই নেই হয়তো। সেই ক্লাস 1, 2, 3, 4 যখন সবে একটু একটু বোঝা শিখেছিলাম আমরা, তাই না? মা বাবা স্কুলের ক্লাস টিচাররা সবাই সেই পার্টস অফ স্পিচ শেখাতো। কিন্তু সেই পার্টস অফ স্পিচ এখন এই বড় হয়ে এখন কেউ 9, 10, 11, 12, কেউ বা ফ্যামিলি হোল্ড করছেন, কেউ বা বেবি কেয়ারিং করছেন, এই যে লেভেলে, কেউ বা কোনো চাকরিতে আছেন, কেউ বা কোনো প্রফেশনে আছেন, এই লেভেলে সেই পার্টস অফ স্পিচ এখনো ক্লিয়ার আছে, নামগুলো মনে আছে, পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস বলুন তো, পার্টস অফ স্পিচের গুরুত্বটা কি? কেন পার্টস অফ স্পিচ? আমি এখানে লিখেছি পার্টস অফ স্পিচ কি ও কেন শেখা দরকার। শেখা শুরু করেছিলাম সেই কবে থেকে, কিন্তু আজকেও পার্টস অফ স্পিচ। দেখুন, কোনো ইন্টারভিউতে গেলে, কোনো চাকরির ক্ষেত্রে গেলে, যে কোনো জায়গাতে 9, 10, 11, 12, বিএ, বিএসসি, এমএতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কোনো কোশ্চেন পেপার গেলে পার্টস অফ স্পিচ রিলেটেড সব কিছু থাকে, কিছু না কিছু তো থাকেই। কিন্তু সেই সব জায়গাগুলোতে পার্টস অফ স্পিচ যদি আমার ক্লিয়ার না থাকে বা ডাউট থেকে যায়, আমরা কি ঠিকভাবে ব্যবহার করতে পারবো? দেখুন, আপনারাও কিন্তু সেইগুলো ফেস করছেন, এখনও ফেস করছেন যে এটা কেন, আবার সেই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এইসব কেন, এগুলো সবসময় মনে একটা ডাউট থাকে, একটা কোশ্চেন আসেই। এবং ছেলে মেয়েদেরকে না আমরা খানিকটা ওই শেখাতে হয়, পরীক্ষায় আসে, সিলেবাস আছে সেই জন্যই শেখাই। কিন্তু এর গুরুত্বটা কি আজকে সেটা বুঝে যাবেন। এই লেসনটা মন দিয়ে শুনুন, এবং আমি প্রত্যেকটি পার্ট একটু ডিটেলে বলবো, তাতে একটু সময় যাবে, কিন্তু মন দিয়ে বুঝলে আজকে আপনাদের জীবনের পার্টস অফ স্পিচ বোঝাটা এন্ড হয়ে যাবে, এবং আজকে থেকে আপনি ফিল করবেন পার্টস অফ স্পিচটা কতটা গুরুত্বপূর্ণ ইংরেজিতে। তো চলুন আমরা এবার সাবজেক্টে চলে যাই। তো কোশ্চেনটা এটাকে নিয়ে আমরা এগোবো, পার্টস অফ স্পিচ কি এবং কেন। পার্টস অফ স্পিচ কি এবং কেন, এই ব্যাপারটাতে প্রথমে জেনে নেওয়া দরকার কি পার্টস অফ স্পিচ ব্যাপারটা কি। এমনি সিম্পলি আমরা জানি পার্টস অফ স্পিচ মানে, কাউকে যদি জিজ্ঞাসা করেন, আপনারাও বা উত্তর এরকম হয়তো দেন, কাউকে জিজ্ঞাসা করলে সে বলে পার্টস অফ স্পিচ ওই তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলোই তো পার্টস অফ স্পিচ। কিন্তু পার্টস অফ স্পিচ কি, এই প্রশ্নের উত্তরটা কি? এখানে একটা ছোট ডেফিনেশন আমি দিয়েছি, আপনারা এটা বোঝার চেষ্টা করুন, আমিও ব্যাখ্যা করব। বাক্যে ব্যবহৃত শব্দগুলির ব্যবহার অনুসারে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু বাক্যে ব্যবহৃত শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স, সেখানে আমরা সেন্টেন্স গঠন করি তো শব্দ দিয়ে, বাক্যগুলো তো শব্দ দিয়ে হয়। তো এই শব্দগুলোর মধ্যে ওই রাম, শ্যাম, যদু, মধু, বুক, ক্লাস ইত্যাদিতে ওয়ার্ডই থাকে। তো সেই যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে বাক্যের মধ্যে, তাই বলা হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দগুলির কি হয়, ব্যবহার অনুসারে, ওই বাক্যে কিভাবে ব্যবহার হয়েছে, ওই বাক্যটা ইম্পর্টেন্ট, ওই বাক্যে ব্যবহার অনুসারে তার বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কতগুলো ইনফরমেশন রয়েছে, বাক্যে ব্যবহার হয়েছে, ব্যবহার অনুসারে তার বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য, সেই শব্দগুলোকে, সেই যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শব্দগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলি। সিম্পলি এখানে একটা ওয়ার্ড, ওখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, সেগুলো এক একটা ক্যারেক্টার হোল্ড করে অরিজিনালি, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু বদল হয়।
তো বাক্যে ব্যবহৃত শব্দগুলির ব্যবহার অনুসারে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকে বা প্রকাশ পায়, এই শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এরকম বৈশিষ্ট্যগুলি 8 প্রকারের আছে, 8 প্রকারের হয় বৈশিষ্ট্যগুলি, 8টা নামে, 8টা চরিত্র, 8টা ক্যারেক্টারিস্টিক্স ফিচার। সেই 8টা নাম কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8টা নাম, এগুলো সবাই জানে, আপনারাও জানেন, কি জানেন তো? কিন্তু এই 8টা নামের যে চরিত্র, 8টা নাম, 8টা মানুষ, ধরুন 8 জন মানুষ, 8 জন মানুষের 8টা নাম। কারোর নাম নাউন, কারোর নাম প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই নামের মানুষগুলোকে আপনাকে চিনতে হবে, না হলে আপনি তার সঙ্গে গল্প করবেন কি করে, তার ব্যবহার করবেন কি করে, তার সঙ্গে আপনার আদান প্রদান হবে কি করে? সেই জন্য এটা বোঝা দরকার। এবার আমরা দেখুন, এখানে এই 8টা ক্যারেক্টারের আমি এক্সাম্পল দিয়েছি এবং 8টা ক্যারেক্টারের আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে তারা কি ধরনের আচরণ করে। তার আগে একটা ছোট্ট গল্প বলে নিই। ধরে নিন আপনার নাম রাহুল, আপনি মানুষ রাহুল। আচ্ছা, আপনি এখন আমার সামনে বসে ক্লাস করছেন, তাহলে আপনার পরিচয় এখন কি? আপনি স্টুডেন্ট। আপনি এখন আমার সামনে বসে ক্লাস করছেন, রাহুল এখন হয়ে গেল স্টুডেন্ট। এবার রাহুলকে আমি মাঠে পাঠালাম, তাকে ড্রেস একটু চেঞ্জ করে দিলাম, মাঠের ড্রেস, একটু প্যান্ট বা কাপড়, তারপরে মাথায় একটা গামছা বা টোকা, হাতে একটা কাঁচি বা নিড়ানি দিয়ে তাকে বললাম তুমি এই ধান কাটো বা পাট গাছগুলোকে পরিষ্কার করো বা সবজি ক্ষেত পরিষ্কার করো। সে তখন মাঠে কাজ করছে। রাহুলের পরিচয় কি থাকবে তখন? রাহুল তখন ফার্মার। কিন্তু রাহুল আমার সামনে এখন বসে আছে, রাহুলের পরিচয় কি? স্টুডেন্ট। এবার রাহুল যখন মাঠে চলে গেল, রাহুলের পরিচয় হলো ফার্মার। কিন্তু রাহুল ব্যক্তিটা কি চেঞ্জ হয়েছে? রাহুল নামটা কি বদলেছে? রাহুল নাম বদলায়নি। তাহলে রাহুল এখানে হয়ে গেল স্টুডেন্ট, ওখানে হয়ে গেল ফার্মার। এবার এই রাহুলই আপনাকে আমি সুন্দর ড্রেস করে স্টেজে তুলে দিলাম, মাইক্রোফোন হাতে দিয়ে, পেছনে ব্যান্ড পার্টিরা বসে আছে, তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা বাজাবে, আপনি মাইক্রোফোন হাতে গান করছেন। রাহুল স্টেজে গান করছে মাইক্রোফোন হাতে, রাহুলের নাম এখন কি হবে? পরিচয় কি হবে? সিঙ্গার, ঠিক কি না? সিঙ্গার। রাহুল এখন গান গাইছে। এবার রাহুল দেখুন নিজের পরিচয় বদলায়নি, সে নাম রাহুলই আছে, কিন্তু তার ড্রেস বদলেছে এবং তার অ্যাক্টিভিটি বদলেছে, তার এখন চারিত্রিক বৈশিষ্ট্য বদলে গেল, সে হয়ে গেল এখন সিঙ্গার। ঠিক তেমনি এবার যদি তাকে নাচ করতে দিই, সে হয়ে যাবে ডান্সার। এবার যদি তাকে আমি সবজি বিক্রি করতে দিই, বাজারে গিয়ে একটা ঝাঁকা সবজি নিয়ে এসে বসে বিক্রি করছে, তখন তার কি হয়ে যাবে? তখন তাকে সবাই বলবে সবজিওয়ালা, সবজি বিক্রেতা। সে মাছ বিক্রি করছে, তার মাছওয়ালা, মাছ বিক্রেতা। এরকম করে রাহুলের অ্যাক্টিভিটিস চেঞ্জ হচ্ছে, আর রাহুলের তাৎক্ষণিকভাবে তার অ্যাক্টিভিটিস অনুসারে নামও বদলে যাচ্ছে। রাহুল মাছওয়ালা, রাহুল কৃষক, রাহুল স্টুডেন্ট, রাহুল ড্যান্সার, রাহুল সিঙ্গার। এই যে রাহুলের অ্যাক্টিভিটি বদল হলো, সেখানে কতগুলো জিনিস বদলেছে। কি কি বদলেছে জানেন? সেখানে বদলেছে তার গেট আপ, তার যে ড্রেস, বাহ্যিক যে ড্রেস সেটা প্রকাশ পেয়েছে, সেটা তার অনুসারে অর্থাৎ অ্যাক্টিভিটি অনুসারে করতে হয়েছে। আর 2 নম্বর কি বদলেছে? তার যখন যে ড্রেস পরেছে সেই অনুপাতে তাকে কাজ করতে হয়েছে, অ্যাক্টিভিটি বদল হয়েছে। তার মানে তার গেট আপ বদলেছে এবং অ্যাক্টিভিটি বদলেছে। পরিষ্কার? এই জায়গাটা পরিষ্কার? তাহলে রাহুলের বিভিন্ন রূপে আমরা দেখলাম। ঠিক এইরকমই এক একটি ওয়ার্ড তাদের বিভিন্ন রূপ আছে, তাদের ব্যবহার অনুসারে যেভাবে তারা অ্যাক্টিভিটি করছে সেই ওয়ার্ডগুলোরও কিন্তু গেট আপ চেঞ্জ হয়। সেই ওয়ার্ডগুলোর কিন্তু অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে তাদের বাইরের যে গেট আপটা, তাদের ড্রেসের চেঞ্জ হয়, আর সঙ্গে সঙ্গে তাদের অ্যাক্টিভিটিও বদলে যায়। তখন তার নাম হয়ে যায় এরকমভাবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা ক্যারেক্টার। পৃথিবীতে মিলিয়ন্স ওয়ার্ডস আছে, কোটি কোটি ওয়ার্ড রয়েছে। এই 8টা নামেই সবাইকেই পাওয়া যায়। 8টা নামের বাইরে কারোর কোনো নাম নেই। কি মজা না? ইন্টারেস্টিং। আজকে থেকে বলেছি না, আজকে থেকে আপনাদের নজর বদলে যাবে পার্টস অফ স্পিচ নিয়ে।
এবং এই যে আপনি একটা মানুষকে বিভিন্ন কোয়ালিটিতে ব্যবহার করলেন বা তার গুণগত মান আছে, কিন্তু আপনি জানতেন না, আপনি জানতে পারলেন যে রাহুল গান গাইতে পারে, রাহুল মাঠে চাষ করতে পারে, রাহুল সবজি বিক্রি করতে পারে, রাহুল ডান্স করতে পারে, রাহুল আবার স্টুডেন্টও। কী হবে, আপনার মনের মধ্যে আনন্দ হবে না? বা রাহুল আমার বন্ধু এত কিছু জানে, এত কিছু করতে পারে। ঠিক তেমনি ওয়ার্ডগুলো সম্পর্কে যখন আপনি জানতে পারবেন এরকম যে ওয়ার্ডগুলোই 8টা ক্যারেক্টারে ব্যবহার করা যায় এবং আপনি শিখে যাবেন কিভাবে ব্যবহার করতে হয়, তখন আপনার মনের মধ্যে আনন্দ এত হবে যে আপনার আনন্দ ধরবে না এবং ইংলিশ ভাষাটা আপনার কাছে জলের মতো হয়ে যাবে। কেন কি, আপনি এক রাহুলকে 8 রকমের ব্যবহার করছেন, 8 রকমভাবে। আপনার সিঙ্গারের জন্য আরেকজনকে হায়ার করতে হবে না, আপনি আনতেই পারেন সিঙ্গার আরেকজন, কিন্তু রাহুলও তো গায়ক, তাকে দিয়েও তো গানের রসা করা যায়। সুতরাং এভাবেই এক একটা ওয়ার্ডের যখন ব্যবহার আপনি জেনে যাবেন, তখন ওই ওয়ার্ডগুলো আপনি নিয়ে খেলতে পারবেন আর আপনি হয়ে যাবেন একজন সাহিত্যিক। আপনার লেখার মধ্যে ফুটে উঠবে একদম চনমনে জীবন্ত, একদম আপনার ভাষা মানুষ পড়বে, শুনবে, বা কি সুন্দর লিখেছে, কি ভালো লাগছে ওর লেখাটা। এটাই জন্যই পার্টস অফ স্পিচ জানা দরকার। তো চলুন টেকনিক্যালি আবার আমরা জেনে নিই। টেকনিক্যালি হলো নাউন। খুব সংক্ষেপে আমি এখানে ডেফিনেশন দিয়েছি, লম্বা চড়া মনে রাখার কোনো দরকার নেই, 1, 2, 3টে ওয়ার্ডে মনে রাখলেই হবে এই ক্যারেক্টারগুলো চেনার জন্য। ক্যারেক্টারগুলো কি, নাউন ক্যারেক্টারকে আমরা কীভাবে চিনব? 8 প্রকারের ক্যারেক্টার বলেছি। নাউন ক্যারেক্টারকে আমরা চিনব নেমিং ওয়ার্ড, এনি নেমিং ওয়ার্ড। সে মানুষের নাম হতে পারে, জন্তুর নাম হতে পারে, গাছগাছালির নাম হতে পারে, জিনিসের নাম হতে পারে, গুণের নাম হতে পারে, সংখ্যার নাম হতে পারে। যেমন 4 নাম্বার, বিউটি গুণ। তো এরকমভাবে আমরা এখানে একটা এক্সাম্পল রেখেছি, দিস ইজ মাই বুক। বুকটা এখানে নাউন হয়েছে। আমরা সহজে বোঝাবার জন্য বুক ওয়ার্ডটাকে বিভিন্নভাবে ব্যবহার করেছি। বুক এখানে নাউন হয়েছে। বুক নাউন কেন? নেমিং ওয়ার্ডটা জিনিসের নাম, বুক। ঠিক পরের এক্সাম্পলে আসুন, প্রোনাউন। প্রোনাউনের ছোট্ট ডেফিনেশন বা ছোট্ট সংজ্ঞা মনে রাখার জন্য, প্রোনাউন হচ্ছে রিপ্লেসিং নাউন। প্রোনাউন কিছু করে না, ওখানে নাউনটাকে সরিয়ে নিজের জায়গায় করে নেয়। প্রোনাউন অনেক আছে। প্রোনাউনের ডিটেলে আমরা অন্য ভিডিওতে আমরা প্রোনাউন নাউন নিয়ে ডিটেলে বলবো তখন, কিন্তু এগুলো অনেক ছোটোবেলায় শেখা প্রোনাউনের ডিটেলে। হ্যাঁ, প্রোনাউন কি? নাউনের পরিবর্তে প্রোনাউন যদি প্রোনাউনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন রয়েছে, সেগুলো আমরা আই, উই, মি, আস, তারপরে দিস, দ্যাট, হু, হোয়াট, হুইচ, এই সব প্রোনাউনের মধ্যে চলে আসছে। তো সেই প্রোনাউনের ক্ষেত্রে দেখুন, সেন্টেন্সে একটা এক্সাম্পল দিয়েছি আমরা, ইট ইজ গিফটেড বাই দ্য আঙ্কেল। এই ইটটা রিপ্লেস করছি বুকের। আগের সেন্টেন্সের সঙ্গে রিলেশন রেখে দিস ইজ মাই বুক, এটা আমার বই, বইটা নাউন হয়ে গেল, নেমিং ওয়ার্ড। আর ইট ইজ গিফটেড বাই দ্য আঙ্কেল, আমার একজন আঙ্কেল আছেন, সেই আঙ্কেল এই বইটা আমাকে উপহার দিয়েছেন। এই ইটটা রিপ্লেস করলো এই বুকের। দ্য বুক ইজ গিফটেড বাই দ্য আঙ্কেল, তো দ্য বুক না লিখে এখানে ইট এলো, ইটটা রিপ্লেস করলো। এরকম অনেক ক্ষেত্রে রিপ্লেসিং ওয়ার্ড। আমরা যখন আরো ডিটেলে যাব, আপনারা মনে করে দেখুন, আপনারা বুঝতে পারবেন, কিচ্ছু নেই এর মধ্যে, খুব সহজ। দ্য রিপ্লেসিং ওয়ার্ড অফ নাউন। এইটুকু যদি আপনি একটা পুরো সেন্টেন্স আননোন আপনার গল্পের বইতে কোথাও পড়ছেন বা আপনার বাচ্চাকে কেয়ারিং করছেন, সেখানে একটা গল্পের বইয়ের মধ্যে 2টি সেন্টেন্স আছে, সেই 2টি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বের করতে হবে। আপনি যদি ছোট্ট ছোট্ট এই নর্মসগুলো বা এই রুলগুলো বা এই ফর্মুলাগুলো কাজে লাগান, আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন যে এই ওয়ার্ডটা কি অ্যাকশন করছে, সেই অনুপাতে এর নামটা কি হবে। আমরা আসবো সেই 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 বিষয়টাও আমরা আলোচনা করব। তাহলে নাউন হলো, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসক্রাইবিং নাউন অর প্রোনাউন। সিম্পল এইটুকু মনে রাখলে হবে। আপনাদের অনেক কিছু মনে রাখতে ভুল হয়ে যায়। নাউন, নাউন, প্রোনাউন, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, প্রকাশ পায়, এরকমভাবে অনেক কিছু আপনারা শিখে আছেন। হ্যাঁ, ওগুলো মনে রাখতে পারলে তো ভালো। যদি দেখেন প্রবলেম হচ্ছে, খালি 2টো ওয়ার্ড মনে রাখুন, ডিসক্রাইবিং নাউন আর প্রোনাউন। মানে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে কিছু সে বলবে, সে সংখ্যার হিসাবে বলুক, গুণের হিসাবে বলুক, খারাপের হিসাবে বলুক, যাই বলুক। তো আগে ঠিক করে নিতে হবে ওয়ার্ডটা নাউন না প্রোনাউন।
তারপরে তার সম্পর্কে যদি কিছু বলে সে হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হিসাবে ডোন্ট লুক অ্যাট দ্য বুকড সিট। দেখুন এই বুক কথাটাকে আমি এখানে আবার ব্যবহার করেছি অন্য ক্যারেক্টারে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে বুকড। তাহলে ডোন্ট লুক অ্যাট দ্য বুকড সিট, বুকড সিট, সিট হচ্ছে নাউন, সিট হচ্ছে আসন, চেয়ার। তো বুকড সিটের দিকে তাকিও না। ওই ও তো বসার জায়গা খুঁজছে, বসার জায়গা খুঁজতে খুঁজতে সে গিয়ে একটা চেয়ার দেখছে বা একটা জায়গা দেখছে, সেই জায়গাটা আরেকজন অলরেডি বুক করে রেখেছে। তো সে বলছে যে ডোন্ট লুক অ্যাট দ্য বুক সিট, ওই সিটটার দিকে তাকিও না, ওটা অলরেডি বুকড। তার মানে কি ওটা অলরেডি রিজার্ভ, ওটা আরেকজনের জন্য নথিভুক্ত হয়েছে। তাই এই যে বুক সিট, কেমন সিট? বুকড সিট। তাহলে এই বুকটা সিটকে ডিসক্রাইব করছে। সিট কেমন, সিট কেমন ওর সম্পর্কে বলছে, তাই ওর বুকড কথাটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ক্লিয়ার? ভেরি ইজি। এরপরে আসি আমরা ভার্ব। ভার্ব হচ্ছে সিম্পলি মনে রাখা বিইং ওয়ার্ড, হ্যাভিং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড। তার মানে হওয়া, থাকা, করা বোঝাবে। এই তিনটে বোঝালে সেটা ভার্ব হবে। ভার্বের অনেক রকমের প্রকার আছে, ইনকমপ্লিট ভার্ব, কমপ্লিট ভার্ব ইত্যাদি ইত্যাদি আছে, অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আছে। তো সেগুলো পরে জানো, কিন্তু ভার্ব হবে হওয়া, থাকা, করা বোঝাবে, বিইং, হ্যাভিং অ্যান্ড ডুইং ওয়ার্ড। এবার এই যে ভার্ব, এই ভার্বের আমরা ওই বুক ওয়ার্ডটাকে ইউজ করেছি। দেখুন এক্সাম্পলে বুক মাই টিকিট, অথবা স্টপ বুকি স্টক, স্টপ বুকি স্টক। দেখুন মজাটা দেখুন, এখানে বুকটাকে দু রকম ভাবে ব্যবহার করেছে। আমরা এক্সাম্পল ভার্ব হিসেবে বুক মাই টিকিট নিয়েছি, ওকে। বুক বা এখানে ভার্ব হলো কেন? কি এটা কি প্রকাশ করেছে? এই ওয়ার্ডটা, বুক ওয়ার্ডটা অ্যাকশন প্রকাশ করেছে না? বুক মাই টিকিট, আমার টিকিটটা বুক করুন, তাকে রিকোয়েস্ট করছে প্লিজ বুক মাই টিকিট, এরকম একটা কিছু বলছে। তাহলে এই বুক কথাটা কিন্তু একটা অ্যাকশন, একটা ডুইং ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। বুক মাই টিকিট, প্লিজ আমার টিকিটটা বুক করো, আমার টিকিটটা একটু নথিভুক্ত করো, এরকম গোছের কথা। তো বুক ভাগ হয়ে গেল। এখানে আমি অবলিক দিয়ে একটা এক্সাম্পল লিখেছি আর আগেরটার সঙ্গে রিলেটেড করে, সেটা হচ্ছে স্টপ। এখানে ভাগ হয়েছে, কিন্তু বুকিশ স্টপ, স্টপ বুকিশ স্টপ, এটাই অ্যাডজেক্টিভের এক্সাম্পল এখানে। তো এই বুক কথাটাকে যেমন বুক সিট করেছিলাম, এখানে বুকিশ স্টক, বুকের সঙ্গে আইএসএ যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ একটু জামা পরানো হলো, তো এটাও অ্যাডজেক্টিভ হয়েছে। কেমন কথা? বুকিশ কথা। তার মানে কি? বুকিশ কথা মানে কি? বই নিয়ে কচকচানি, নিজে বোঝেনি কিছু, বইয়ের কিছু লাইন বক 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 করে যাচ্ছে, কিন্তু বুঝতে তো হবে, বইতে তো লাইনটা লেখা আছে, বুঝতে তো হবে। বুঝলে তখন বলবে না ও বোঝে। আর না বুঝে যদি বইয়ের লাইন খালি বক বক করে যায়, তখন তাকে কি বলবে? বলবে বুকিশ, ছেলেটা বুকিশ, ইউ আর বুকিশ। তার মানে খালি বইয়ের পোকা, তুমি বই কচকচ করো, বোঝো না কিছু। তো সেই হিসাবে বলছে স্টপ বুকিশ স্টপ, তুমি বুকিশ কথা বলো না, খালি বইয়ের কচকচানি করো না। বোঝা গেল? এটার সঙ্গে রিলেটেড নিচে আছে বলে এই বুকিশ ওয়ার্ডটাকে দিয়ে আমি আরেকটা সেন্টেন্স এখানে অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিয়েছি। ওকে, তো চলা যাক। পরে হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব ঠিক তেমনি মনে রাখবো, ডিসক্রাইবিং, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এইটুকু মনে রাখলেই হবে। আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি অ্যাডভার্ব কাকে বলে বলুন তো, সবাই কিন্তু উতলাতে শুরু করবে। অ্যাডভার্ব কাকে বলে, কাকে বলে, কাকে বলে, কাকে বলে? মনে নেই কেন? অনেক লম্বা 4-5 লাইন বা 3 লাইনের বা 2 লাইনের এই 3টে ওয়ার্ড মনে রাখুন। ডিসক্রাইবিং কথাটা মনে রাখুন। অ্যাডভার্ব কাকে বলবে? তাকেই অ্যাডভার্ব বলবো, যে হচ্ছে সেই ওয়ার্ডটাই অ্যাডভার্ব, তাকেই বলবো। কি করে সে? ডিসক্রাইব করে। ডিসক্রাইবিং, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কেউ ডিসক্রাইব করে, কিন্তু আবার অ্যাডজেক্টিভ কেউ ডিসক্রাইব করে। আমরা সেই ডিফারেন্ট এক্সাম্পলে আমরা যাব। তো এখানে এক্সাম্পল আছে ডোন্ট টক বুকিশলি। তার মানে কি? বুকিশ জেনেছিলাম পুঁথিগত কথা, আর এখানে বুকিশলি, টক হয়ে গেল ভার্ব, কথা বলা হয়ে গেল ভার্ব, কথা বলো না
কেমন ভাবে? বুকিশলি, পুঁথিগতভাবে কথা বলো না। পুঁথিগত মানে কি? খালি বই নিয়ে কচকচ করো না। এখানে যেমন বলছে স্টপ বুকিশ টক, স্টপ বুকিশ টক। দেখুন এখানে টক হয়ে গেছে নাউন, আর এখানে টক হয়ে গেছে ভার্ব। এই যে মজা, এখানে টক কেন? পুঁথিগত কথা, আর এখানে ডোন্ট টক বুকিশলি, তার মানে কথা বলো না, এটা অ্যাকশন। কথা বলো না পুঁথিগতভাবে, মানে খালি পুঁথি কচকচানি করো না। তাহলে এখানে বুকিশ হয়ে গেল অ্যাডভার্ব। তো এইভাবে ডেসক্রাইবিং, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এটা খুব ক্রিটিক্যাল কিন্তু অ্যাডভার্ব খুঁজে পাওয়া। ডেসক্রাইবিং, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। এই মানুষগুলোকে চেনা দরকার। চেনার জন্য নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো এক একটা যদি মানুষ হয়, এদেরকে চেনার জন্য এই নিরিখে যদি আমরা না ভাবি তাহলে কিন্তু চিনতে পারবো না। এরপরে আমরা চলে যাব প্রিপোজিশন। প্রিপোজিশন 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 এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু মিনিং লুকিয়ে আছে। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন কথাটা মানে পজিশন হচ্ছে জায়গা, আর প্রি হচ্ছে আগে। প্রিপোজিশন এর মানে হচ্ছে একটুখানি, এটি একটু একটা লাইন হয়েছে, ইট সিটস বিফোর এ নাউন অর প্রোনাউন। প্রিপোজিশন মানে ও বসে, আগে বলেছিলাম বসে, পজিশন হলো বসা। তা ইট সিটস বিফোর এ নাউন অর প্রোনাউন, প্রিপোজিশন নাউন এবং অথবা প্রোনাউনের আগে বসে, কি করে তারপরে? অ্যান্ড মেক্স রিলেশন উইথ আদার্স, এবং অন্যের সঙ্গে রিলেশন তৈরি করে। মনে থাকবে না? খুব সহজ। তাহলে ইট সিটস বিফোর এ নাউন অর প্রোনাউন অ্যান্ড মেক্স রিলেশন উইথ আদার্স। ওকে, এক্সাম্পল দেখুন না, এ পেন ইজ অন দ্য বুক। এই অন ওয়ার্ডটা কি করেছে? অন দ্য বুক, বুক এবং পেনের পজিশন বদলেছে এবং পজিশন ডিসক্রাইব করেছে। কি করেছে? অন দ্য বুক, বুকের আগে বসেছে প্রিপোজিশন, মানে নাউনের আগে বসেছে, সেই জন্য এখানে প্রিপোজিশন বলেছি ইট সিটস বিফোর এ নাউন। তাহলে এখানে বুক নাউন, আমরা আগেই জেনেছিলাম বুক নাউন, তাহলে বুকের আগে অন বসেছে, অন বসে কি করলো? আর একটা নাউন এখানে পেন, তার সঙ্গে রিলেশন করলো। পেনটা কোথায় আছে? অবস্থানটা কি? অন দ্য বুক। তাহলে পেনটা বইয়ের উপরে আছে, পেনের পজিশনটা বোঝা গেল তো? প্রিপোজিশন ভেরি সিম্পল। এরকম সমস্ত প্রিপোজিশন সেম ডেফিনেশনে মিলে যাবে। আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, অনিতা ইজ সিস্টার অফ মি। অনিতা আমার বোন, অনিতা ইজ সিস্টার অফ মি। এখানে এই অফ প্রিপোজিশন কি করলো? প্রোনাউনের আগে বসলো। তা বলা হয়েছে নাউন অথবা প্রোনাউনের আগে বসে, তা প্রোনাউনের আগে বসে যে বিফোর প্রোনাউন বসে কি করলো? আমার সঙ্গে অনিতা রিলেশন করে দিল। কে অনিতাটা? অনিতা হচ্ছে আমার সিস্টার। তা অনিতা সিস্টার, কারোর সিস্টার, কারো একজনের, কার সিস্টার? অফ মি। তাহলে প্রোনাউনের আগে বসে প্রোনাউনের সঙ্গে আমার রিলেশন করে দিল। ওকে, তাহলে আমরা বুঝলাম প্রিপোজিশন কাকে বলে। এই সেম ডেফিনিশনে কিন্তু সমস্ত বইয়ের সমস্ত জায়গার সমস্ত সেন্টেন্সের প্রিপোজিশন আমরা বুঝে নিতে পারবো। এরপরে আসছে কনজাংশন। কনজাংশন দুটো ওয়ার্ড, কানেক্টিং ওয়ার্ড। কানেক্টিং ওয়ার্ড জয়েনিং করছে, তো কাকে জয়েনিং করে? যে কোনো কিছু, দুটো ওয়ার্ড জয়েনিং করতে পারে, দুটো সেন্টেন্স জয়েনিং করতে পারে, দুটো ফ্রেজকে জয়েনিং করতে পারে, বা একটা ফ্রেজ একটা সেন্টেন্সকে জয়েনিং করতে পারে, যে কোনোভাবে। কনজাংশন হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। এই কনজাংশনের অনেক এক্সাম্পল আছে, অ্যান্ড, বাট, অর, দ্যাট, হুইচ, হোয়াট, এগুলো সব কনজাংশন হিসাবে কাজ করে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দিস বুক ইজ মাইন বাট দ্যাট ওয়ান ইজ ইয়োর। এই বইটা হচ্ছে আমার, কিন্তু ওই বইটা হচ্ছে তোমার। তো এই যে বাট কথাটা এখানে কনজাংশন হলো। তো দিস বুক ইজ মাইন বাট দ্যাট ওয়ান ইজ ইয়োর। তো এখানে বাট কানেক্টিং করেছে দুটো সেন্টেন্সকে, দ্যাট ওয়ান ইজ ইয়োর্স
এবং দিস বুক ইজ মাইন বাট কানেক্টিং করেছে, ভেরি ইজি, এর মধ্যে কিচ্ছু নেই, কানেক্টিং ওয়ার্ড। নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে ইট এক্সপ্রেস দিস ওয়ার্ড এক্সপ্রেস সাডেন ফিলিংস অফ মাইন্ড। তাহলে ইন্টারজেকশন এই ওয়ার্ডগুলো কি করে? এক্সপ্রেস করে, মানে ব্যাখ্যা করে বা বর্ণনা করে, কি করে? সাডেন ফিলিংস, হঠাৎ অনুভূতি, দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, যেটা কিছু হতে পারে। তো সেগুলো হঠাৎ করে যখন সেই ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা বুঝি, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো এখানে এক্সাম্পল হিসেবে রয়েছে, হুডরে আই অ্যাম গিফটেড দিস স্টোরি বুক। একটা স্টোরি বুক উপহার পেয়েছে, একটা স্টোরি বুক উপহার পাওয়ার পর খুব আনন্দ হয়েছে, তো বলছে হুডরে আই অ্যাম গিফটেড দিস স্টোরি বুক। ও মাকে বলছে, বাবাকে বলছে, কাউকে বলছে, হয় না এরকম আপনাদের বাড়িগুলোতেও? কোনো জিনিস কেউ যদি গিফট পেয়ে যায় খুব আনন্দ হয়, তো ঠিক সেরকম হুডরে তার খুব আনন্দ হয়েছে, তো প্রকাশ করেছে এই ওয়ার্ডটা দিয়ে। এই ওয়ার্ডটা হয়ে গেল ইন্টারজেকশন। এখানে আরেকটা এক্সাম্পল দেখুন, ও বিউটিফুল। কি? হয়তো কোনো আপনি তাকে চকলেট দিয়েছেন বা কোনো ক্যাডবেরি দিয়েছেন বা কোনো কিছু আপনি গিফট করেছেন বা কোনো কিছু দেখাচ্ছেন, কোনো সিনারি, কোনো ফুল, যেটাই করুন না কেন, সেটা দেখার পরে ও বিউটিফুল, ওয়া ইটস ভেরি বিউটিফুল। এই যে ওয়া বিউটিফুল, ওয়া ও, এইটা ইন্টারজেকশন হয়ে গেল। আর এই সেন্টেন্সটা এই ইন্টারজেকশনের সাইন দিয়ে এটা বোঝানো হলো যে ও খুব আনন্দিত, খুব ভালো লেগেছে তার। তো এই যে 8টা ক্যারেক্টার আমরা দেখতে পেলাম, এই 8টা ক্যারেক্টার কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমরা আগে শিখেছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটে কিন্তু ইন্টার রিলেটেড। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটেকে কিন্তু পাশাপাশি রাখলে বুঝতে সুবিধা হয়। আগে পরে আপনি মনে রাখতে পারেন, কিন্তু এর একটা ক্রনোলজি আছে, একটা সিস্টেম রয়েছে। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তিনটিকে সংক্ষেপে মনে হয় নাউন নেমিং ওয়ার্ড, প্রোনাউন রিপ্লেসিং নাউন, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে ডিসক্রাইব করে। তো তিনটে রিলেশন হয়ে গেল, মনে থাকবে না? খুব ইজিতে মনে থাকবে। এদের একটা চেন করে নিন। এরপরে হচ্ছে দেখুন ভার্ব আর অ্যাডভার্ব, এদের দুটোকে এবার বেঁধে দিন। ভার্ব অ্যাডভার্ব কেমন? ভার্ব হচ্ছে বিং, হ্যাভিং, ডুইং ওয়ার্ড, হওয়া, থাকা, করা বোঝাবে। তাহলে এই ভার্ব সম্পর্কে ডিসক্রাইব করছে, কেমন করে কাজটা করছে। রান ফাস্ট, কেমন? দৌড়াবে কেমন? দ্রুত। ইট স্লোলি, ধীরে খাও। এই যে কেমন করে খাবে? ধীরে খাবে। তো ভার্বের সঙ্গে অ্যাডভার্বের একটা রিলেশন রয়েছে, সেই জন্য ভার্ব অ্যাডভার্ব পাশাপাশি রাখুন। আবার এই অ্যাডভার্বটা দেখুন, শি ইজ বিউটিফুল, ও খুব সুন্দর। শি ইজ বিউটিফুল, ও খুব সুন্দর। এবার যদি বলা হয় শি ইজ ভেরি ভেরি বিউটিফুল, তাহলে বিউটিফুলটা কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। এই ভেরি ওয়ার্ডটা কিন্তু বিউটিফুলকে ডিসক্রাইব করছে, কতটা সুন্দর, খুব সুন্দর। তাহলে এই ভেরি ওয়ার্ডটা হয়ে গেল অ্যাডভার্ব। সে কি করলো? কেন অ্যাডভার্ব হলো? ডিসক্রাইবিং অ্যাডজেক্টিভ। যেমন রান ফাস্ট বলেছিলাম, রান ভেরি ফাস্ট, ভেরিটা হয়ে গেল কিন্তু অ্যাডভার্ব। ইট স্লোলি, ইট ভেরি স্লোলি, ইট সো স্লোলি, এই সো ভেরি, এটা ডিসক্রাইব করছে অ্যাডভার্বকে কিন্তু। তো অ্যাডভার্বকে ডিসক্রাইব করলেও হলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করলেও হলো অ্যাডভার্ব, ভার্বকে ডিসক্রাইব করলেও হলো অ্যাডভার্ব। তাহলে ভার্ব আর অ্যাডভার্ব পাশাপাশি রইল। এরপরে আসছে প্রিপোজিশন। প্রিপোজিশন সবার থেকে আলাদা, ওকে আলাদা করে মনে রাখতে হবে। প্রিপোজিশন সবার থেকে আলাদা, ওকে আলাদা করে এই জন্য মনে রাখতে হবে, কেন কি? ও নিজের মতো বসবে, নাউন প্রোনাউনের আগে বসবে, অন্যদের সঙ্গে রিলেশন করে ওর কাজ শেষ। এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন একটু মনে রাখারই কথা, এটাও আলাদা করে মনে রাখা দরকার। এনি কানেক্টিং ওয়ার্ড ইজ কনজাংশন। আর তারপর হচ্ছে ইন্টারজেকশন, সাডেন ফিলিংস অফ মাইন্ড। তো এই যে 8টা ক্যারেক্টার, এই 8টা ক্যারেক্টার এখন ইজি হয়ে গেল। এই লেসনটা আপনাদের কাছে আজকে দেখুন, এটা আপনারা 2-3 বার বারে বারে এই লেসনটা দেখবেন, শুনবেন এবং সঙ্গে সঙ্গে নিজেদের খাতাতে নোট নেবেন। যদি নিজেদের খাতাতে নোট নেন তাহলে কিন্তু মনে থাকবে। অবসর সময় একটু চোখ বুলিয়ে দেখে নেবেন, আপনার পার্টস অফ স্পিচ সারা জীবনের মতো ক্লিয়ার হয়ে যাবে। আপনার বেবিকে গাইড করবেন, আপনি নিজে লিখবেন, আপনি নিজে কোনো কিছু পড়বেন, দেখবেন ওয়ার্ডগুলো এত সুন্দর করে লিটারেচারে, গল্পে, বিভিন্ন জায়গাতে যখন সাহিত্যকাররা লেখেন
তখন তারা কিন্তু শব্দ নিয়ে খেলা করে। তো শব্দের খেলা যদি আপনাকে খেলতে হয়, শব্দের খেলা যদি বুঝতে হয়, গল্পের ভেতরের অর্থ যদি আপনাকে বুঝতে হয়, পার্টস অফ স্পিচ বুঝতে হবে। পার্টস অফ স্পিচের এই ক্যারেক্টার যখন আপনি বুঝে যাবেন, তখন ওয়ার্ডগুলোর সম্পর্কে তাদের যে বিভিন্ন রূপ আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার কাছে পুরো ইংরেজির সাহিত্যের গল্পের ডেপথ মিনিং যেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনি মজা পাবেন, আনন্দ পাবেন, ছেলেমেয়েদেরকে শেখাতেও ভালো লাগবে এবং ছেলেমেয়েরা খুব ভালোভাবে মন দিয়ে শিখবে। আপনার কাছ থেকে গাইড পেয়ে তারা খুব আনন্দিত হবে এবং উপকৃত হবে। কি কেমন লাগলো লেসনটা? লেসনটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টসে। কিন্তু সঙ্গে সঙ্গে একটা জিনিস বলি, প্র্যাকটিস কিন্তু ভুলবেন না। রেগুলার দুটো জিনিস প্র্যাকটিস করুন, সেটা হচ্ছে রিমেম্বার হোল ডেজ অ্যাক্টিভিটিস অ্যাট দ্য বেড টাইম। সারাদিন কি করেছেন, বেড টাইমে বলে 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 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কি করেছেন মনে করুন, আপনি সেটা বলুন, প্র্যাকটিস করুন, তারপরে শুয়ে পড়ুন। আরেকটা জিনিস কি, আর আপনি যাকে সামনে দেখতে পাবেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। মানুষ বাদ দিয়ে কিন্তু গরু, বাছুর, গাছ গাছালি, লুক অ্যাট দ্য থিংস অ্যান্ড স্পিক টু দেম। আপনি করুন এবং আপনি মাস্টার অফ স্পিকার হয়ে যাবেন। তো আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।